আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সলাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। দেশ এবং দেশের বাইরে পৃথিবীর যে প্রান্ত থেকে আমাদের আজকের অনুষ্ঠান জ্ঞান বিজ্ঞান এবং মুসলিম ঐতিহ্য দেখছেন তাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে আমাদের এই প্রোগ্রামটির মাধ্যমে মুসলিমদের জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় অবদানকে তুলে ধরার চেষ্টা করি এবং সেক্ষেত্রে নির্দিষ্ট একজন ব্যক্তির উপরে জীবন এবং তার হয়ে ওঠার পিছনের গল্পটা তুলে ধরার চেষ্টা করি। আজকে আমরা যে ব্যক্তি সম্পর্কে আলোচনা করব তিনি বিজ্ঞান মহলে মুসলিমদের মাঝে শিক্ষিত মহলের কাছে খুবই পরিচিত একটি নাম। তিনি হলেন মুহাম্মদ ইবনে জাকারিয়া আর রাজি। আমরা তার জীবনী নিয়ে আলোচনা করব এবং জীবনী থেকে আমাদের জন্য কী শিক্ষা সেটা বের করার চেষ্টা করব এবং সেই আলোচনা করার জন্য আমরা স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি মানরাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর বিশিষ্ট বিজ্ঞানী শিক্ষাবিদ গবেষক প্রফেসর ডক্টর মোহাম্মদ নজরুল ইসলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্যার আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা জাকারিয়া আর রাজি তার জীবনী নিয়ে আলোচনা করব এবং সে আলোচনা করার পূর্বেই আমরা তার জীবনের উপরে ছোট্ট একটি তথ্যচিত্র দেখে নিতে চাই। পারসিক চিকিৎসক এবং দার্শনিক আবু বকর মোহাম্মদ ইবনে জাকারিয়া আল রাজি 854 খ্রিস্টাব্দে ইরানের তেহরানে জন্মগ্রহণ করেন। তিনি চিকিৎসা বিজ্ঞান, আলকেমি, পদার্থবিজ্ঞান এবং অন্যান্য বিষয়ের ওপর 184টির বেশি বই লিখেছেন। তিনি সালফিউরিক অ্যাসিড আবিষ্কার করেন। তিনি ইথানল উৎপাদন, বিশোধন ও চিকিৎসায় এর ব্যবহার প্রক্রিয়া আবিষ্কার করেন। বাগদাদ নগরীতে তাঁর একটি পরীক্ষাগার ছিল। তাঁর পর্যবেক্ষণ ও আবিষ্কারের মাধ্যমে চিকিৎসার ক্ষেত্রে অনেক অগ্রগতির জন্য তিনি স্মরণীয় হয়ে আছেন। তিনি বাগদাদ হাসপাতালের প্রধান চিকিৎসক হিসেবে দায়িত্ব পালন করেন। শিক্ষক হিসাবে শিক্ষার্থীদের বলেছিলেন, ধনী বা গরিব যাই হোক না কেন, রোগীদের সেবার প্রতি তাদের সমবেদনা থাকতে হবে। যৌবনে রাজি বাগদাদে চলে আসেন, যেখানে তিনি স্থানীয় হাসপাতালে পড়াশোনা ও গবেষণা করেন। পরে সেই হাসপাতালের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। চিকিৎসক হিসেবে তিনি জনপ্রিয় হলে আব্বাসীয় খলিফা আল মুতাফিরের আমন্ত্রণে নতুন একটি হাসপাতাল প্রতিষ্ঠায় তিনি আত্মনিয়োগ করেন। রাজি ফার্মাসির প্রাথমিক অনুশীলনে অবদান রেখেছিলেন, যা 20 শতাব্দীর প্রথম দিকে ফার্মাসিতে ব্যবহৃত হয়েছিল। তাঁর 23 খণ্ডের আল কিতাব আল হাবি চিকিৎসা অভিজ্ঞতা নিয়ে রচিত গ্রন্থ। এখানে বিভিন্ন বই থেকে সংগৃহীত তাঁর জ্ঞান ও অভিজ্ঞতা লিপিবদ্ধ আছে। তাঁর রচিত উল্লেখযোগ্য গ্রন্থ হল ইসবে এলমে পেজেস্কি, দার আমাদি বার এলমে পেজেস্কি, রাদে নগজাদ ওট তেবব ই নাশি, আল জুডারি ওয়া আল হাসবা, কিতাবে দর্দে রোদেহে, দার আরে কাবেদ, দার হায়াতে গলব, দার রাগজাদান, আল সাদিনে, কিতাবে ইবদাল প্রভৃতি। তিনি 925 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। তার নামে ইরানে রাজি ইনস্টিটিউট এবং রাজি বিশ্ববিদ্যালয় অবস্থিত। ইরানে প্রতি বছর 27 আগস্ট রাজি দিবস পালন করা হয়। আমরা ছোট্ট একটি তথ্যচিত্র দেখলাম স্যার জাকারিয়া আর রাজির এবং তার যে সমৃদ্ধ জীবনী, বিশেষ করে জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখায় তার যে অবদান, সব কিছুর ঊর্ধ্বে তিনি চিকিৎসা বিজ্ঞানে, কেমিস্ট্রিতে যে অবদান রেখেছেন, এটা তো আসলে তাকে ছাড়া আজকের কেমিস্ট্রি, আজকে চিকিৎসা বিজ্ঞান তো আসলে অসম্পূর্ণ রয়ে যাবে। এই বিষয়টিকে একজন মুসলিম হিসেবে এতটা কন্ট্রিবিউশন করেছেন এবং আপনি একজন মুসলিম হিসাবে এই বিষয়টিকে কিভাবে নিচ্ছেন বা কিভাবে দেখছেন? ইসলামের স্বর্ণযুগে মেডিকেল সায়েন্সে যে 3 জনের নাম উল্লেখ না করলেই নয়, তার মধ্যে আল রাজি, ইবনে সিনা এবং রুশদ। এনাদের এই 3 মনীষীর যে অবদান, সেই অবদান যতদিন বিশ্ব থাকবে ততদিন এটা বিশ্ববাসী মনে রাখবে। কারণ মুসলমানদের অবদান চিকিৎসা ক্ষেত্রে সবচেয়ে বেশি ছিল। কারণ যখন প্রথম সভ্যতা বিশ্ববিদ্যালয়গুলো চালু হয়, তখন ইউনিভার্সিটিতে মুসলমানদের মেডিকেল সায়েন্স পড়ানো হতো, মুসলমানদের লেখা। ইভেন ইউরোপিয়ান সভ্যতায়ও, ইউরোপে আধুনিক যুগে এসে 1600 সাল পর্যন্ত আল রাজির লেখা বইয়েই পাঠ্যসূচিতে ছিল। আল রাজির বই পড়েই ইউরোপিয়ান ডাক্তারি বিদ্যার ডাক্তার হয়েছে, তারা চিকিৎসক হয়েছেন, তারা গবেষক হয়েছেন মেডিকেল সায়েন্সের। জাকারিয়া আল রাজি যার নিয়ে আমরা আলোচনা করছি, তার বিশেষ অবদানগুলো কি স্যার? তেহরানে লেখাপড়া করে উনি চিকিৎসা বিজ্ঞানে প্রথমে একজন গবেষক, একটা ইনস্টিটিউটের শিক্ষানবিশ গবেষক হিসাবে কাজ করে উনি প্র্যাকটিস যখন করছিলেন, প্র্যাকটিসে এত ভালো করেছেন যে তার রুগীর ভিড় জমে যেত। ইহুদি খ্রিস্টান থেকে শুরু করে সবাই
এত রোগী আসতো এবং তার কাছে রুগী দেখাতে, চিকিৎসা করাতে বললে, তার সঙ্গে তাকে দেখাতে বললে তারা ধন্য হয়ে যেত। এরকম একটা মানসিকতা ছিল সবের মধ্যে। এত পপুলার ছিলেন এবং এত বেশি আয় রোজগার করেছেন যে চিন্তাই করা যায় না। আগের যুগে যারা মুসলিম বিজ্ঞানী যারা ছিলেন একাধারে কিন্তু তারা ইসলামিক চিন্তাবিদও ছিলেন, দার্শনিক বলি, ধর্মতত্ত্ববিদ বলি, থিওলজিয়ান যেটা বলি, ওনারা ছিলেন। জাকারিয়া রাজিও কিন্তু এর ব্যতিক্রম না। প্র্যাকটিস যখন করছিলেন, প্র্যাকটিসে এত ভালো করেছেন, অনেক সম্পদশালী হয়ে গেছেন উনি প্র্যাকটিস করেই। পাশাপাশি উনি বই লিখতেন মেডিকেল সায়েন্সের ওপর, অনেক বই লিখতেন, প্রতিটা রোগের জন্য চটি বই লিখতেন। এবং সবচেয়ে বড় সায়েন্টিফিক একাডেমিক স্টাইলে যেটা বই লিখেছেন সেটা হলো বসন্ত এবং হামের উপর একটা সায়েন্টিফিক বই লিখেছেন, আর প্রতিটা রোগের উপর চটি বই লেখা ছিল। তারপরে উনি লিখলেন কিতাবুস আসরার, কিতাবুল মুনসির, তারপরে কিবাতুল আসরারি, 20 খণ্ডের একটা বই আছে তার। আলহাবি এর বাইরে তো স্যার কিছু ইনভেনশন তার বোধহয় আছে। এটা হলো তার মেডিকেল সায়েন্সে। উনি রসায়নে পারদর্শী ছিলেন। রসায়নে উনি সালফিউরিক যে অ্যাসিড যেটা আছে সেটা তিনি প্রথম সেটা উনি করেন। তারপরে অ্যালকোহল, ইথানল অ্যালকোহল আবিষ্কার করেন, কারণ ওটা ইথাইল অ্যালকোহলের মেডিসিনের সবচেয়ে বেশি প্রয়োগ হয়। যতগুলো লিকুইড মেডিসিন আছে সবগুলো অধিকাংশই অ্যালকোহল তার মধ্যে অ্যালকোহলে ডিজলভ থাকে। এবং বিশেষ করে হোমিও মেডিসিন যে তরল যতগুলো আছে সবগুলো অ্যালকোহল, এবং গ্লুবুলের মধ্যে যে সব অ্যালকোহল। রাজির জীবন থেকে দুই জায়গায় শিক্ষা নেওয়া যায়। আমাদের চিকিৎসকেরা যারা আছেন তারা তার জীবন থেকে শিক্ষা নিতে পারেন এভাবেই। জনপ্রিয় চিকিৎসক হিসেবে সারাদিন চিকিৎসায় ব্যস্ত থাকা সত্ত্বেও কিছু অবদান রাখা যায়। ভবিষ্যৎ প্রজন্মকে পড়ানোর জন্য তাদের পাঠ্যসূচি লিখেছেন তিনি। আমাদের ডাক্তাররা এখন থেকে শিক্ষা নিতে পারেন। আর্থিকভাবেও সফল হতে পারি এবং গবেষক হিসেবে সফল হতে পারি। তো এটা রাজি তো তাদের জন্য সবচেয়ে বড় অনুপ্রেরণা হওয়া উচিত। 10 শতাব্দীর মধ্যে যেসব মনীষী এসেছিলেন হাজারে হাজার, তারা কিন্তু ইসলামের সঙ্গে কোনো বিজ্ঞানের কোনো দ্বন্দ্ব খুঁজে পাননি এবং তারা সমন্বয় সাধনও করেছেন, প্রমাণ করে দিয়েছেন তারা যে ইসলামের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই। ইসলাম আধুনিক ধর্ম, ইসলাম প্রোগ্রেসিভ রিলিজিয়ন, বিজ্ঞানের সঙ্গে ইসলামের কোনোই সংঘর্ষ নেই। ভবিষ্যৎ প্রজন্মকে যদি আমরা এটা তাদের মধ্যে দিতে পারি, তাহলে মাঝখানে যে ছেদ ঘটেছিল এবং ইসলামের অনেকে মনে করতো যে বিজ্ঞান আর ধর্মের মধ্যে বৈরী ভাব একটা আছে, এবং ওনারা তো সবাই হলো ভালো ইসলামের পারফর্মারও ছিলেন, ওনারা সঠিকভাবে ইসলাম পালনও করেছেন। এবং সেক্ষেত্রে স্যার একটা বিষয় কিন্তু আমরা এখানে দেখতে পারি যে যারা ধর্মতথ্য নিয়ে কথা বলেন তারা মোটামুটি থিওরিটিক্যাল বিষয়টাকে নিয়ে তারা গুরুত্ব দেন, কিন্তু বিজ্ঞানের ব্যাপারটা পুরোপুরি প্র্যাকটিক্যাল। তো এই যে থিওরির সাথে প্র্যাকটিস, সায়েন্সের সাথে রিলিজিয়ানকে সমন্বয় করার এবং সেটাকে প্র্যাকটিক্যালি প্রমাণ করে দেওয়ার যে উদাহরণ সৃষ্টি করে গেছেন আমাদের জাকারিয়া রাজির মতো বিজ্ঞানী এবং ধর্মতত্ত্ববিদরা, বিজ্ঞানটাকেও তারা গবেষণার অংশ হিসাবে নিতে পারেন। আমাদের শিক্ষা ব্যবস্থায় তো এটা করা যেতে পারে। ওটাই তো আমি বলেছি এর আগেই, তো আমি আমার অভিমতে আমি সেটাই বলেছি। এটা আমি বলেছি সাধারণত তত্ত্ব এবং ব্যবহারিক যে কোনো সূত্র বা ল বা তত্ত্ব যদি কেউ দেয় তত্ত্ব, সেটা তো এক্সপেরিমেন্টালে যতক্ষণ প্রমাণ হয়নি তখন তো সেটা ভেরিফাইড হবে না। জি, তাই না? জি। তাহলে সূত্রের সঙ্গে ব্যবহারিকের তো একটা পুরোপুরি মিল আছে। যদি এক্সপেরিমেন্টালি প্রুভ না হয় তাহলে সেই থিওরি তো রিজেক্ট হয়ে যায়, তাই না? তাহলে সেখানে ওনারা তো পেরেছেন, আল রাজিরা পেয়েছেন, ওনারা তো পেরেছিলেন সূত্রের সঙ্গে ব্যবহারিকের সমন্বয় সাধন করতে। ব্যবহারিক সূত্রকে ব্যবহারিক এক্সপেরিমেন্ট দিয়ে প্রমাণ করে দিয়েছেন যেটা করা হয়। তাহলে এখন সে কারণে আমাদেরকে সেভাবে তৈরি হতে হবে এবং আমাদের এই ব্যবধানটা রাখা যাবে না। কারণ একজন মাদ্রাসা থেকে পাশ করে সে কেন স্বনাম বিজ্ঞানী হতে পারবে না, কেন ফিলোসফার হতে পারবে না, কেন ডাক্তার হতে পারবে না, কেন ফার্মাসিস্ট হতে পারবে না? অথচ সেসব উদাহরণ আমাদের সামনে আছে। জাকারিয়া আর রাজি তার অনেক কন্ট্রিবিউশন জ্ঞান বিজ্ঞানের বিভিন্ন শাখার ক্ষেত্রে, এবং সেইটা যদি আমরা দেখি তিনি ধর্মতত্ত্বকে, বিজ্ঞানকে, এরপরে সঙ্গীতকে বিভিন্নভাবে তিনি সমন্বয় করেছেন এবং সমন্বয় করে আজকে বিখ্যাত হয়ে উঠেছেন। এর বাইরে তার একটা বিরাট অবদান ছিল, যেটা আমরা জানি যে উনি বিভিন্ন হসপিটাল প্রতিষ্ঠা করেছেন এবং হসপিটাল প্রতিষ্ঠা করার পর গরিব দুঃখীদের ফ্রি চিকিৎসা ব্যবস্থা করেছেন। এই যে এত বড় একজন বিজ্ঞানী, এত বড় একজন মানুষ হওয়ার পরও এই যে গরিব মানুষের কথা চিন্তা করা, এই বিষয়টি থেকে আমাদের যারা চিকিৎসা বিজ্ঞানী আছেন, যারা চিকিৎসক আছেন, তাদের কী ধরনের শিক্ষা নিতে পারেন বলে আপনি মনে করেন স্যার? এটা তার এই
ক্ষেত্রের থেকে একটা জিনিসই শিক্ষণীয়, যিনি প্রকৃত মুসলিম ছিলেন। মুসলিম সেবা, মানুষের জন্য কর্তব্য যে শিক্ষাটা দেয়, সেই শিক্ষাটা তার মধ্যে ছিল, সেটা উনি প্রয়োগ করেছিলেন। নবীর সেই শিক্ষাটাকে উনি প্রয়োগ করেছিলেন। এটাই হলো তার প্রথম, মানে প্রকৃত পরিপূর্ণ মুসলিম ছিলেন এবং মুসলিম যে আদর্শকে উনি নবীর আদর্শকে মানতেন, প্রকৃত মুসলিম ছিলেন। এই কারণে উনি সেবামূলক এই কাজগুলো উনি করেছেন। এবং আরেকটা বিষয় কিন্তু উনি আমাদের সামনে মডেল হয়ে গেছেন, যে যারা আসলে বিজ্ঞানী হয় তারা তো গবেষণায় এতটাই মানে আবদ্ধ থাকে যে অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ পান না। সাধারণত আমরা বিজ্ঞানীদের জীবনীটা এরকম দেখি একটু, কিন্তু সেক্ষেত্রে উনি কিন্তু খুব মানবিক হয়ে উঠেছিলেন, একজন মানবিক আর রাজি হয়ে উঠেছিলেন মানুষের কাছে। যারা আসলে বিজ্ঞানী হয় তারা তো গবেষণায় এতটাই মানে আবদ্ধ থাকে যে অন্য কিছু নিয়ে চিন্তা করার সুযোগ পান না। সাধারণত আমরা বিজ্ঞানীদের জীবনীটা এরকম দেখি একটু, কিন্তু সেক্ষেত্রে উনি কিন্তু গরিব মানুষের কাছে খুবই পপুলার ছিলেন। উনি গরিব মানুষের মধ্যে শুধু নয়, উনি যে কোনো ধর্মের লোক, কোনো তার রোগীদের মধ্যে ইহুদি খ্রিস্টানরাও তাকে দেখাতে পারলে, রোগ চিকিৎসা তার কাছ থেকে নিতে পারলে ওনারা ধন্য হয়ে যেতেন, এবং উনি কারো মধ্যে বৈষম্য সৃষ্টি করেননি। সেক্ষেত্রেও অন্য বিধর্মী রোগী যদি তার কাছে থাকে, তার সঙ্গে আচরণ যেটা ছিল সেটা নবী যেমন করেছিলেন, বিধর্মীদের সঙ্গে আচরণ, এই কারণেই বলা হয় যে উনি সত্যিকার অর্থে একজন কমপ্লিট পূর্ণাঙ্গ মুসলিম। এই কারণেই, কারণ সে ধরনের বৈষম্য করেননি। ইভেন উনি একজন দার্শনিক ছিলেন। এবং এটা বোধহয় খুব বেশি জরুরি যে আপনি একজন বিজ্ঞানী বা আপনি একজন ডক্টর বা আপনি যত বড় প্রফেশন হন না কেন, তার আগে বোধহয় একজন মানবিক, ইসলামের যে মানবিক বৈশিষ্ট্য, যার ইসলাম যেটা বর্ণনা করেছেন, নবী যেটা বর্ণনা করেছেন, সেটা পারফেক্ট ওনার মধ্যে ছিল। সেক্ষেত্রে আর রাজিকে আমরা একটা মডেল হিসেবে নিতে পারি। জি স্যার, আর রাজি সম্পর্কে আরো কিছু তথ্য জানবো। আমরা মুসলিম ঐতিহ্যের উপরে একটি ছোট্ট ভিডিও চিত্র দেখতে চাই। মুস্তান সিরিয়া ইরাকের বাগদাদে অবস্থিত ইসলামের স্বর্ণযুগের এক বিখ্যাত মাদ্রাসা, যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরিত হয়। মাদ্রাসাটি আব্বাসীয় খলিফা আল মুস্তানসির কর্তৃক 1227 সালে প্রতিষ্ঠিত হয়েছিল। এটি বিশ্বের অন্যতম প্রাচীন বিশ্ববিদ্যালয় ছিল। টাইগ্রিস নদীর বাম তীরে এর ভবনটি 1258 সালে মঙ্গল আক্রমণ থেকে বেঁচে যায়। এর অন্তর্ভুক্ত দালানের মধ্যে আছে সরাই সুক, বাগদাদ জাদুঘর, মুস্তানাব্বি স্ট্রিট, আব্বাসীয় প্রাসাদ ও খলিফার সড়ক। এর গ্রন্থাগারে প্রাথমিকভাবে 80,000 গ্রন্থ ছিল। খলিফা এগুলো দান করেন। বলা হয় যে সংগ্রহের পরিমাণ 4 লক্ষ গ্রন্থে পৌঁছায়। 1393 সালে এটি নিজামিয়া মাদ্রাসার সাথে একীভূত হয়। 1534 সালে উসমানীয়রা বাগদাদ দখল করলে প্রাসাদ ও গ্রন্থাগারের বইগুলো যুদ্ধলব্ধ সম্পদ হিসেবে নিয়ে যাওয়া হয়। এগুলো ইস্তাম্বুলের রাজকীয় গ্রন্থাগারের গুরুত্বপূর্ণ অংশ হয়ে ওঠে। 1235 সালে পানির শক্তি ব্যবহার করে দিনে ও রাতে নামাজের সময় জানানোর জন্য একটি অ্যালার্ম ঘড়ি তৈরি করা হয়। এটি মাদ্রাসার প্রবেশ কক্ষে স্থাপিত ছিল। বর্তমানে নতুন ভবনে এই শিক্ষা প্রতিষ্ঠানের কার্যক্রম চালু আছে। আধুনিকীকরণের অংশ হিসেবে মূল মাদ্রাসা পুনর্নির্মাণের সময় এটি মুস্তান সিরিয়া বিশ্ববিদ্যালয়ের অংশে পরিণত হয়। ইরাকের শিক্ষকদের সংগঠনের আর্থিক সহায়তায় 1963 সালে বিশ্ববিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। 1964 সালে সরকার এই শিক্ষা প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা দেন। আধা সরকারি প্রতিষ্ঠান হিসেবে মর্যাদা দেওয়া হয়। প্রাথমিকভাবে এই বিশ্ববিদ্যালয়ে মসুল ও বসরার কলেজগুলিকে পরিচালনা করে। 1966 সালে ইরাক সরকার একটি আইন পাশ করে, যার অধীনে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলিকে সরকারি বিশ্ববিদ্যালয়ে রূপান্তর করা হয়েছিল। এভাবেই বাগদাদ বিশ্ববিদ্যালয়ের একটি কলেজ হয়ে ওঠে মুস্তান সিরিয়া। সরকার শিক্ষা ব্যবস্থার বিকাশের জন্য এ সময় নানা কর্মসূচি নেয়, যার ফলে 1968 সালে মুস্তান সিরিয়াকে পৃথক বিশ্ববিদ্যালয় হিসেবে মনোনীত করা হয়। এর শাখা ক্যাম্পাসগুলি আলাদা করা হয় মসুল ও বসরা নামে নতুন 2টি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য। স্যার, আমরা এই যে মুস্তান সিরিয়া বিশ্ববিদ্যালয়ের কথা জানলাম, এবং এই বিশ্ববিদ্যালয়গুলো মুসলিমদের প্রতিষ্ঠিত এবং জ্ঞান বিজ্ঞানে কিন্তু বিরাট অবদান রেখেছে, এবং এমন কিছু নতুনত্বর বিষয়গুলো সেখান থেকে চলে এসছে। তো এরকম বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু বর্তমান সময়ে আমরা ঠিক ওইভাবে দেখতে পাচ্ছি না। কিছু বিশ্ববিদ্যালয় আছে প্রাচীন নাম করা, হয়তো থিওলজিয়ান যারা তাদেরকে তৈরি করছে, কিন্তু মুসলিম মনীষী বিজ্ঞানী এরকম তুলে ধরার মতো বিশ্ববিদ্যালয় কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বিশ্ববিদ্যালয় সাধারণত প্রতিষ্ঠা লাভ করে ধর্মীয় সংস্থা এবং রাজা বাদশাদের দ্বারাই। আদি যখন
বিশ্ববিদ্যালয় সংস্কৃতি যখন শুরু হয় ইউরোপে, মুসলমানদের মধ্যে যারা সেরকম ছিল, যদিও সিরিয়ার এই বিশ্ববিদ্যালয়টি একজন খলিফা করেছেন, মুসলমানদের মধ্যে সেরকম কেউ কিছু অতটা লক্ষ্য করা যায় না। সেই বিশ্ববিদ্যালয়গুলোকে শুধু ধর্মীয় থিওলজির দিকেই তারা সীমাবদ্ধ ছিল। আল আজহার ইউনিভার্সিটি অনেক পুরাতন ইউনিভার্সিটি, 1969 সাল থেকে এসে এটা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় পর্যায়ে যাচ্ছে, কারণ ততদিন পর্যন্ত তারা ওই ইসলামী থিওলজি নিয়ে ছাড়া বাইরে পড়ায়নি। এখন সেটা এইটা যদি আল আজহার বিশ্ববিদ্যালয়, আর একটা বিশ্ববিদ্যালয় আছে একটা ফাতিমা, এই বিশ্ববিদ্যালয়গুলো ফ্লারিশ করেনি এই কারণে যে ভার্সাটিলিটি ছিল না, অনেক বিষয় পড়াতে হতো, শুধু থিওলজির মধ্যে সীমাবদ্ধ ছিল। আল রাজির মতো যদি বিজ্ঞানী পেতে চাই, বর্তমান সময় যেহেতু শিক্ষা ব্যবস্থার কিছু পরিবর্তন এসেছে, তাহলে আল রাজির মতো বিজ্ঞানী যদি আমরা পেতে চাই, তাহলে বোধহয় আমাদের শিক্ষা ব্যবস্থায় ওইরকম ব্যবস্থাপনা আনতে হবে। ইনস্টিটিউশনাল স্ট্র্যাটেজি যেগুলো, সেগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে। অবশ্যই। এর বাইরে স্যার আরেকটা বিষয়ে যদি আমরা একটু চিন্তা করি এভাবে, যে আর রাজি তো ধর্মের সাথে যেভাবে বিজ্ঞানকে দিয়েছিলেন, আমাদের সন্তানদের মাঝে এই ফিলসফিটা কি দেওয়া যায় কিনা? এটাই তো আমার আন্দোলন একজন শিক্ষাবিদ হিসেবে। আমি শিক্ষাবিদ হিসেবে তাই মনে করি, একমুখী সবাইকে আমরা সব এক জায়গা থেকে সব শিক্ষা দেবো আমরা, এবং সেখান থেকে যে তার মেধা অনুযায়ী তাদেরকে আমরা তাদের নিজস্ব পথে চলে যাবে। এক প্রতিষ্ঠানই কেন, সেরকম একটা মাদ্রাসা আমি তৈরি করতে পারি না কেন, যেখানে ভালো ইংরেজি শিক্ষা দেবো, যেখানে ভালো ইসলামী থিওলজি পরীক্ষা দেবো, যেখানে বিজ্ঞানের সব শাখা থাকবে, এইরকম একটি প্রতিষ্ঠান কেন আমরা বানাতে পারবো না? প্রতিষ্ঠানগুলো সব এরকম হবে না কেন? এটা যেমন দরকার স্যার প্রতিষ্ঠানে। আরেকটা বিষয় মনে করেন যে আমি একজন মুসলিম তরুণ হিসাবে যারা ইন্টারমিডিয়েট পড়ছে বা এরকম, সে যদি আল রাজির মতো এরকম বিজ্ঞানী হতে চায়, তা কি করা উচিত আপনি বলে মনে করেন স্যার? আমাদের শিক্ষা প্রতিষ্ঠানের চরিত্র যদি সেভাবে হয়, সেখানে সেই শিক্ষা প্রতিষ্ঠানে কার কোন দিকে আগ্রহ বের করে আনতে পারছে তাদেরকে সেভাবে পিক আপ করে নেবে। তো যে ফিজিক্সের প্রতি আকর্ষণ, মেডিকেল সায়েন্সের প্রতি আকর্ষণের, কেমিস্ট্রিতে আকর্ষণের। এর বাইরে স্যার ছাত্রছাত্রীদেরকে এই ধরনের স্বপ্ন লালন করা বা হয়ে ওঠার জন্য যে ধরনের আত্মত্যাগ করা, ডিভোশন দরকার, স্যাক্রিফাইস দরকার, অ্যাটেনশন দরকার, সেগুলোর প্রয়োজন তো আসবে স্কুল থেকে, পরিবার থেকে। পরিবার একটা শিক্ষা প্রতিষ্ঠান, স্কুলে একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেভাবে তাদেরকে ইন্সপিরেশন এবং আমাদের এডুকেশন সিস্টেমটা সেভাবেই হবে। তাহলে বোধহয় আমাদের এখানে চারটা জিনিসকে স্যার আমরা একীভূত করতে পারি যদি সত্যিকার অর্থে আর রাজির মতো বিজ্ঞানী আমরা পেতে চাই। প্রথমত স্যার পরিবারের একটা দায়বদ্ধতা সেখানে আছে। পিতামাতাকে চিন্তা করতে হবে যে সন্তান শুধু টাকা ইনকামের একটা উপায় হবে না। নাম্বার টু, ছাত্রছাত্রীদেরকে মনে হয় চিন্তা করতে হবে যে আমিও একজন বিজ্ঞানী হতে চাই, আর রাজির মতো কন্ট্রিবিউশন করতে চাই, মানবিক হয়ে উঠতে চাই, এটা একটি করা যেতে পারে। 3 নম্বর স্যার, শিক্ষা প্রতিষ্ঠানগুলো বোধহয় যারা দায়িত্ব, যারা অথরিটি আছে, তারা শিক্ষা প্রতিষ্ঠানটাকে এভাবে ঢেলে সাজাতে পারে। সেটা সরকারিভাবে হতে পারে, বেসরকারি পৃষ্ঠপোষকতারও প্রয়োজন আছে এখানে। এবং কোনো কারণে যদি সরকার না এগিয়ে আসে, এটা বিভিন্ন কারণে হতে পারে, সরকার না হলেও বা অন্য কেউ না হলে আন্তর্জাতিক যে কোনো সংস্থা আছে, সেই সংস্থাগুলো তারা করতে পারে। এবং সেক্ষেত্রে মুসলিম সংস্থা যেগুলো, তাদের দায়বদ্ধতা বেশি আমার মনে হয়। যে এখানে সেখান থেকে উদ্যোগটা আসতে হবে। তো ওনারা তো জানেন না বসে যে এখানে এরকম একটা প্রতিষ্ঠান আছে যেটা চালানোর জন্য দরকার সহযোগিতা। ওনারা জানবেন কিভাবে? আগে প্রতিষ্ঠান গড়ে উঠতে হবে, তারপর ওনাদের সঙ্গে যোগাযোগ করতে হবে, তারপরে তো ওনারা সব পৃষ্ঠপোষকতা দেখাবেন, এগিয়ে আসবেন সহযোগিতার জন্য। তা আগে উদ্যোগটা নিজেকে নিতে হবে আমাদের। সেক্ষেত্রে বোধহয় আরেকটা জিনিস আমাদের একটু চিন্তা করা দরকার, যে শিক্ষা দর্শন বা ফিলসফি অফ এডুকেশন, যেটা এই জায়গায় বোধহয় একটা পরিবর্তন আমাদের দরকার। মানে শিক্ষা হওয়া উচিত মানবতার জন্য। এটা তো সর্বজন স্বীকৃত যে যতই পণ্ডিত, যতই শিক্ষা হয়, তার যদি মানবতা বোধ না থাকে, সে যদি ভালো মানুষ না হয়, তাহলে তাকে দিয়ে দেশের, সমাজের, ধর্মের, রাষ্ট্রের কারো কোনো কল্যাণ। এবং এটা কিন্তু প্রত্যেকটা ধর্মের কিন্তু শিক্ষা, যে মানবিক হয়ে উঠবে, মানবতার জন্য কাজ করতে হবে। বিশেষ করে ইসলাম তো মূলত মানবতার ধর্ম হিসাবেই আবির্ভূত হয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং কমপ্লিট হয়েছে। তো এভাবে যদি সত্যি মানবিক হতে পারে, তাহলে বোধহয় আমাদের বিজ্ঞান, আমাদের শিক্ষা, আমাদের দর্শন, এগুলো সত্যিকার অর্থে মানুষের কল্যাণে আসবে। স্যার অত্যন্ত চমৎকার আলোচনা করছিলেন, আপনাকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ আমাদের সাথে ছিলেন যারা দর্শক শ্রোতা। আমরা আজকে আলোচনা করছিলাম বিশিষ্ট বিজ্ঞানী, গণিতবিদ, চিকিৎসাবিদ, রসায়নবিদ, দার্শনিক, মুসলিম স্কলার জাকারিয়া আর রাজিকে নিয়ে। আমরা চাই যে আমাদের মাঝে আরও জাকারিয়া আর রাজি আবির্ভূত হোক, মানবতার কল্যাণে কাজ করুক, সত্যিকার ইসলামকে মুসলিম বিশ্ব সহ সারা বিশ্বের মানুষের কাছে তুলে ধরুক, মানবতা তার থেকে উপকৃত হোক। সেই প্রত্যাশা নিয়ে আজকে শেষ করছি। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।